সন্ধ্যার সময় প্ল্যান করা হলো যে জিনিসটা এইভাবে যদি করতে পারো তাহলে 7 কোটি টাকা পাওয়া যাবে, 50 তোমার 50 আমার। আচ্ছা, সেই আর তুমি কি চাও না তোমার ভাইয়ের মৃত্যুর খুনিদের সাজা হোক? আচ্ছা এই কথা উনি আমাকে বলেছিলেন। আচ্ছা, তো ঠিক কি প্ল্যানটা কি হয়েছিল? সালমান শাহকে তো তখন সাজানো হয়েছিল যে আপনারা খুন করেছেন। কতজন মিলে খুন করবেন বা সেই প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা কে শিখিয়ে দিয়েছিল? নীলা চৌধুরী এবং ক্যান্টনমেন্ট থানার ওসি শাহাবুদ্দিন সাহেব, কমিশনারও ছিল এখানে, এসআইও ছিল, কমরুদ্দিনও ছিল। প্ল্যানটা ঠিক এইভাবে সাজানো হয়েছে একটা নাটকের মতো, ইটস লাইক এ মুভি। জি। যে আমরা 11 জন, আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিত ভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে, সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা 3 জন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি, চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ করতেছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে প্রয়াত নায়ক সালমান শাহ স্ত্রী সামিরার ইন্টারভিউ নিয়েছিলাম এবং প্রয়াত অভিনেতা রাজীবের স্ত্রী দেবী গাফফার ইন্টারভিউ নিয়েছিলাম। তারা দুজনেই সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে কথা বলেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে কানেক্টেড রয়েছেন হোয়াটসঅ্যাপে, তিনি থাকেন লন্ডনে। তিনি হচ্ছেন 1996 সালে সালমান শাহর মৃত্যুর পরে যে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল, সেই অপমৃত্যু মামলা কিভাবে হত্যা মামলার রূপ নিয়েছে সেই অংশের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিজভি, যিনি বলা হচ্ছে তিনি 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন যে সালমান শাহকে 11 জন মিলে তিনি হত্যা করেছিলেন, তিনিও সেখানে জড়িত ছিলেন এবং পরবর্তীতে উদ্ঘাটন হয়েছিল পুরো ঘটনাটা সাজানো, এবং সেই সাজানো ঘটনার কি হয়েছে পুরো ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা করব তার কাছ থেকে। তো দর্শক, চলে যাচ্ছি তার কাছে। রিজভি ভাই, আপনার কাছে আসতে চাই, আমি দর্শকের কাছে নিতে চাই আপনাকে। আপনি প্রথমেই বলেন, আপনি আপনার পরিচয়টা দিন এবং আপনি আসলে কি করেন এখন আর কিভাবে আপনি জড়িয়ে গিয়েছিলেন। আমি যুক্তরাজ্য থেকে বলছি, ফরহাদ আহমেদ রিজভি। আমি বর্তমান যুক্তরাজ্যে বিজনেস করতেছি। আর এই ব্যাপারটা তো আসলে কি আর বলবো, বলার তো অনেক কিছুই আছে। তারপর দর্শকের জন্য কিছু বলতে চাই, ভক্তদের জন্য কিছু বলতে চাই, অথবা বলাটা ঠিক হবে না, আবার ঠিকও হবে। ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে আমি অনেক কষ্ট করেছি, আমাকে দিয়ে অনেক কিছু করানো হয়েছিল। ওই মুহূর্তে আমার বয়স তখন ছিল 15 বছর বয়স। নীলা চৌধুরীর সাথে আমার একটা ঘটনা ঘটে, যেটা আমি ব্যাখ্যা করতেছি। 19 জুলাই 1997 সালে ক্যান্টনমেন্ট থানায় একটা মামলা হয়। আত্মহত্যা মামলাটি মার্ডার হিসেবে গ্রহণ করে ক্যান্টনমেন্ট থানা। সেই সম্পর্কে বলছি, নীলা চৌধুরী আমাকে দিয়ে অনেক কিছু সাজিয়েছেন, অনেক কিছু করিয়েছেন, অনেক কিছু বলিয়েছেন। আমার নিজ থেকে কোনো কিছু বলার নেই। পরিস্থিতির শিকার হয়ে আমি সবকিছু করেছিলাম। ইন দ্য মিড টাইম, যখন আমি বুঝতে পারলাম কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পরে যে ওনারা আমার সাথে বিট্রে করছেন, আমাকে বিপদে ফেলছেন, তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিএজির সাথে আমার কথা হয় এবং একে এম খালিকুজ্জামান এসপির সাথে আমার কথা হয়। তারপরে আমি বুঝতে পারলাম যে ইনশাআল্লাহ টুডে এন্ড টুমরো মুক্তি একদিন আমার হবেই। রিজভি ভাই, আপনি তো রাজসাক্ষী হয়েছিলেন, তো আপনার কাছে প্রশ্ন, আসলে আপনি কেন রাজসাক্ষী হয়েছিলেন? আপনি পরবর্তীতে দাবি করেছিলেন যে পুরো ঘটনাটা সাজানো, কিন্তু আপনি কেন রাজি হয়েছিলেন তখন? ইমোশনাল ভাবে আমি তখন রাজি হয়েছিলাম যে নীলা চৌধুরী এবং কমরুদ্দিন চৌধুরী, ক্যান্টনমেন্ট থানার ওসি, কমিশনার এসআই বদরুল যা বলেছিলেন তাই করেছিলাম। উনি আমাকে বলেছিলেন উনি আমাকে সালমান শাহর মতো
সম্পত্তি উদ্ঘাটন বর্তমান হয়েছে, পিবিআই সেটা তদন্ত করে বের করেছেন। মাঝখানে আমার জীবনে একটা দাগ পড়ে গেল, 25টা বছর কেটে গেল। 1996 সালের 6 সেপ্টেম্বর যেদিন সালমান শাহ মৃত্যু হয় সেদিন আপনি কোথায় ছিলেন? 6 সেপ্টেম্বর 1996 তখন আমি ঢাকা ক্যান্টনমেন্ট ছেড়ে ফরিদপুরে চলে যাই। ফরিদপুরে যখন মারা যায়, আমি ফরিদপুর থেকে আমি নিউজটা রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারে জানতে পারি। আচ্ছা, আপনি তখন ফরিদপুরে ছিলেন এবং সালমান শাহ মৃত্যুর খবর আপনি রেডিও বা টেলিভিশনে শুনতে পেয়েছিলেন সেদিন। আচ্ছা, এরপরে নীলা চৌধুরীকে আপনাকে ডেকেছিলেন, তারপর আপনি এসেছিলেন। নীলা চৌধুরীর সাথে আপনার কানেকশনটা কিভাবে হয়েছিল, যোগাযোগটা কিভাবে হয়েছিল? নীলা চৌধুরী আমার সম্পর্কে ফুপু হয়। ফুপু ফুপু বুঝেন তো? হ্যাঁ, হ্যাঁ, ফুপু হয়। ফুপু হয় আমাদের বংশের দিক দিয়ে। আমার আপন ছোট চাচা বিয়ে করছেন চিত্র পরিচালক আলমগীর কবির সাহেবের ছোট বোনকে, রোজি কবির। আচ্ছা, যে আলমগীর কবির সাহেবের ওয়াইফের নাম হচ্ছে জয়শ্রী কবির, আর ওনার ছেলের নাম হচ্ছে লেনিন। আমরা একই বয়সের। আচ্ছা, তো ওই সূত্র ধরে উনি জিনিসটা উদ্ঘাটন করেছিলেন। আচ্ছা। তো এরপরে উনি আপনাকে ফোন দিয়েছিলেন, আপনি কিভাবে নীলা চৌধুরীর, আপনি শুনেছি আপনি নীলা চৌধুরীর বাসায় এসেছিলেন, তো ওনার বাসা পর্যন্ত আসা, এরপরে বাসায় ওনার সাথে আপনার কি ধরনের কথা হয়েছিল বা ঘটনাটা কিভাবে সাজানো হয়েছিল, কি কি হয়েছিল সেই ব্যাপারটা একটু বিস্তারিত বলেন। প্রথমে যখন কিয়ামত থেকে কিয়ামত ছবিটা মার্কেটে আসে তখন তো খুব আলোচিত এবং ও তখন টপ স্টার। এরপর থেকেই নীলা চৌধুরীর বাসায় আমার খুব ঘন ঘন আসা যাওয়া ছিল। উনি যখনই ডাকতেন আমি তখনই যেতাম। তো কোনো এক পর্যায়ে আফটার লং টাইম উনি আমাকে ফোন করলেন। ফোন করার পর আমি ঢাকায় আসলাম। সেদিন ছিল 17 জুলাই 1996 সাল। 1997, যতদূর আমার মনে আছে, বর্তমানে আমার মনে আছে 1997 মেবি, ওনার টেলিফোন পেয়ে আমি ঢাকা যাই। 1997 সাল। 97, হ্যাঁ, 1997। হ্যাঁ, 1997। হ্যাঁ, 17 জুলাই আছে। হ্যাঁ, তারপর ওনার টেলিফোন পেয়ে তারপরে আমি ঢাকাতে আসি। ঢাকাতে এসে পৌঁছাই, সাদা একটা প্রাইভেট কার যোগে গাবতলী বাস স্ট্যান্ড থেকে ওনার বাসায় যাই। ওখানে যাওয়ার পরে দেখি অনেকেই বাসায় বসে আছে, মিটিং করতেছে তারা। এর ভিতরে অনেককে আমি চিনতে পেরেছি, অনেককে আমি চিনতে পারিনি। তারপরে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, বিশ্রাম করলাম। সন্ধ্যার সময় প্ল্যান করা হলো যে জিনিসটা এইভাবে যদি করতে পারো তাহলে 7 কোটি টাকা পাওয়া যাবে। 50 তোমার, 50 আমার। আচ্ছা, সেই আর তুমি কি চাও না তোমার মায়ের মৃত্যুর খুনিদের সাজা হোক? আচ্ছা, এই কথা উনি আমাকে বলেছিলেন। আচ্ছা। তো ঠিক কি প্ল্যানটা কি হয়েছিল? সালমান শাহকে তো তখন সাজানো হয়েছিল যে আপনারা খুন করেছেন, কতজন মিলে খুন করবেন বা সেই প্ল্যানটা কি ছিল, প্ল্যানটা কে শিখিয়ে দিয়েছিল? নীলা চৌধুরী এবং ক্যান্টনমেন্ট থানার ওসি শাহাবুদ্দিন সাহেব, কমিশনারও ছিল এখানে, এসআইও ছিল, কমরুদ্দিনও ছিল। প্ল্যানটা ঠিক এইভাবে সাজানো হয়েছে একটা নাটকের মতো, ইটস লাইক এ মুভি। জি, যে আমরা 11 জন, আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিত ভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়। তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে। তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান হয়ে পড়ে তখন ওরা 3 জন সালমান শাহ ইমনকে ফ্যানে ঝুলিয়ে রাখে। এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি, চা সিগারেট সবসময় চলতেছিল, ওইগুলো কন্টিনিউ চলতেছিল। তারপর আমরা বাসা থেকে বের হয়ে আসি। তার কিছুক্ষণ পরেই তো এরপরে আচ্ছা, তো আপনি বের হয়ে গেছেন বাসা থেকে, আপনারা এই প্ল্যান ছিল, এটা এটা শিখিয়ে দিয়েছিলেন নীলা চৌধুরী, তাই তো? আর যেই 7 কোটি টাকা দেয়া হবে বলছেন, সেই 7 কোটি টাকাটা কোথা থেকে আসবে? নীলা চৌধুরী সেই টাকা কোথা থেকে দিবেন সেই ব্যাপারে কি বলেছিলেন? 7 কোটি টাকাটা আসবে হলো গিয়ে
সামিরা আচ্ছা এবং আজিজ মোহাম্মদ ভাই। আচ্ছা হ্যাঁ, কারণ সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে জড়িত অনেক কিছুই ছিল। অনেক কথা বলেছেন উনি আমাকে, শারীরিক সম্পর্ক ছিল, শারীরিক মানসিক সম্পর্ক ছিল, এজ এ গার্লফ্রেন্ড। এটা নীলা চৌধুরী বলেছিল আপনাকে? আজিজ মোহাম্মদ ভাইয়ের উপর ওনার রাগটা ছিল। হ্যাঁ, রাগটা ছিল প্রথম থেকেই। কিয়ামত শুরু যখন হয়েছে তখন কিয়ামত শুরুই হয়ে গেছে সেই রাগটার জন্য আর কি, একটা আক্রোশ। আর এটা হচ্ছে নীলা চৌধুরীর চরিত্র। এখন বর্তমান যা বুঝতেছি, এটা হচ্ছে ওর চরিত্র। ওনার কোনো কথার কোনো ভ্যালু নাই। ওয়েস্টিং টাইম গভর্নমেন্ট এখানে বসে বসে অনেক কিছু বর্তমান করতেছে, শুনতেছে। কি একজন, আই থিঙ্ক তার মেডিকেল চেক আপ করা প্রয়োজন। আর আমি মনে করি 100% শিওর ওনার বাইপোলার আছে। উনি বাইপোলার ডিসঅর্ডারে ভুগতেছেন, এটা একেবারে 100% শিওর। এটা ব্লাড রিপোর্ট আসলে বোঝা যাবে। বর্তমানে উনি ম্যানচেস্টার হসপিটালে আছেন। আচ্ছা, তো কোনো একটা ভিডিওতে উনি বলেছিলেন যে আপনাকে ফকিন্নির পোলা বলে উনি সম্বোধন করেছিলেন এবং শাবনূরকে উনি থার্ড ক্লাস নায়িকা বলেছিলেন। তো সেই ব্যাপারে আপনার কিছু বলার আছে? একজন সুনাগরিক হিসাবে, একজন ব্যক্তি হিসাবে, ছেলে হোক মেয়ে হোক, বয়স অবয়স্ক, মুখে গালাগাল দিতে পারে, এটা এশিয়ান কালচার, সব দেশে কম বেশি হয়। কিন্তু সরাসরি আমাকে উনি এই কথাটা বলেননি। উনি বলছেন এক সাংবাদিককে, যে আরে ও তো ফকিন্নির ফুয়া, ওর কিছু আছে নাকি, এই কথাটা উনি বলেছেন। ওই সাংবাদিকের কাছ থেকে আমি জানতে পেরেছি। আচ্ছা, তো উনি বর্তমানে এই যে 24 বছর ধরে উনি এখনো বিচার চেয়ে যাচ্ছেন। এর মধ্যে সিআইডি তদন্ত করেছে, ডিবি তদন্ত করেছে, এর মধ্যে আবার পিবিআই তদন্ত করেছে রিসেন্টলি। তারা সবাই বলছেন, সব তদন্তেই তারা বলছেন যে এটা আত্মহত্যা ছিল, কোনোভাবে এটা হত্যাকাণ্ড না। তারপরেও 24 বছর ধরে উনি বলে যাচ্ছেন এটা হত্যাকাণ্ড। আপনার কি মনে হয়? আপনি তো তখন ছিলেন, তাদের সাথেও আপনি মোটামুটি ভালো যোগাযোগ ছিল তখন। তো আপনার কি মনে হয় ঘটনাটা আসলে কি ছিল? ঘটনা হচ্ছে পারিবারিক ভাবে উনি, সালমান শাহ, উনি মানসিক ভাবে খুব অসুস্থ ছিলেন এবং সবচেয়ে বেশি অসুস্থ ছিলেন ওনার মার কারণে। সামিরার কারণে নয়, শাবনূরের কারণে নয়, অন্য কোনো কারণে, অন্য কোনো ব্যক্তির জন্য। মার কারণে উনি বলছেন, মানসিক ভাবে খুব অসুস্থ ছিলেন। মার কারণে বলছেন অসুস্থ ছিল, কিন্তু মা কি কি করেছিলেন আসলে নীলা চৌধুরী, বা কেন সালমান শাহ মায়ের কারণে অসুস্থ বলছেন? আমি বলছি এই কারণেই, কারণটা খুবই ক্লিয়ার। এটা দর্শকদের বোঝা উচিত। একটা মহিলার যদি চরিত্র খারাপ হয়, সেখানে আর কি থাকতে পারে? কোন সন্তান কোনদিন এটা মেনে নিতে পারে না। কিন্তু উনি তো আসলে ওনার ছেলের বিচার চাচ্ছেন। উনি তো মা হিসেবে উনি ওনার ছেলের হত্যার বিচার চাচ্ছেন। এই ব্যাপারটা 24 বছর ধরে ওনার যে লড়ে যাওয়া, কেন তাহলে? 24 বছর কেন, 124 বছর কেন, একই রিপোর্ট আসবে। যেটা সত্য সেটা আসবেই। ওনারা বিভিন্ন পয়েন্ট তুলে ধরতেছেন। আলমগীর কুমকুম উনি পয়েন্ট তুলে ধরতেছেন, শাহরিয়ান বিল্টু ও পয়েন্ট তুলে ধরতেছে, নীলা চৌধুরী পয়েন্ট তুলছে। এগুলো হচ্ছে ওয়েস্টিং টাইম। বাংলাদেশের মানুষ যেখানে টাকা ইউজ করা হয় সেখানে সবকিছু হয়। টাকা এমন একটা শক্তিশালী জিনিস, এটা মানুষ তাদেরকে অ্যাডভান্টেজের সাথে জড়িত হচ্ছে। এখানে আর কিছু না। যেটা ফাইনাল হওয়া সেটা হয়ে গেছে, এটাই সত্য। সত্যের মৃত্যু নেই। দর্শকদের কাছে আমার একটা আবেদন, আমি একজন সালমান শাহর ভক্ত হয়ে আমি যে ভুবন্তরী হয়েছি, এরকম আপনারা কেউ হবেন না। ওনার পিছনে কেউ দৌড়াবেন না, সময় নষ্ট করবেন না। ওই সময়টা আল্লাহর রাস্তায় যান, তাবলিগ জামাত করেন, মসজিদে যান, হজে যান, ওনার জন্য দোয়া করেন, সেটা কবরে উনি শান্তি পাবে। আর হাদিস কোরআন তো আছে, আত্মহত্যাকারী কোন সময় জান্নাতে হয় না, কিন্তু উনি যখন জান্নাতে যায় আপনারা সেই দোয়া করেন। আর উনার একটা কথা বলতেছেন, সিলেটে শাহজালাল মাজারে কোনো ভালো মানুষ ছাড়া দাফন হয় না। এখানে তো ক্ষমতার জোরে ওকে দাফন দেওয়া হয়েছে, তার 10 দিন পরে আবার লাশ উঠানো হয়েছে। কি পাইছে? একটা মানুষকে নিয়ে টানাহিস্ট্রি করা। এখন আবার রিপোর্ট দিচ্ছেন যে আবার লাশ উঠাবেন, আবার সে তদন্ত করবেন। ঠিক আছে, করতে থাকুক। আমরা যদি বেঁচে থাকি দেখে যাবো, না পরের জন্মে মানুষ এসে দেখবে কি হয়। উনি হচ্ছে বাইপোলার ডিজার্স, উনি হচ্ছেন একজন মানসিক রোগী। এটা কেন বাংলাদেশ সরকার বুঝতেছে না রে ভাই? ওনার ছেলে একটা মানসিক রোগী, ট্যাক্সি চালায়, মানসিক রোগী, মানসিক ভাবে তারা অসুস্থ। এটাই এখন প্রমাণ করা উচিত যে ওনারা মানসিক
তাহলে কি আপনি বলছেন যে ওনারা আসলে আবেগ যে সালমান শাহর প্রতি দর্শকের বা ভক্তদের যে আবেগ সে আবেগকে পুঁজি করা হচ্ছে এখানে? 100% দর্শকদেরকে ওনার কথাবার্তা, উঠা বসা, চলাফেরায় মুগ্ধ করে। উনি যে ধরনের পারফিউম ইউজ করে শরীরে, যাকে তাকে কাছে পেলে উনি বুকে জড়িয়ে দেয়। ওনার কি এখন সে বয়স আছে বুকে টেনে নেওয়ার, যেগুলো বাংলাদেশে করে আসছে, রাজনীতি করে আসছে, এরশাদ সাহেবের সাথে করে আসছে? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জি। ওনার বাসায় বেডরুমে যে সমস্ত মানুষের ছবিগুলো আছে, কাঁধের উপর হাত দিয়ে জড়িয়ে ধরা, ওই ছবিগুলো আপনারা ফাইন্ড আউট করেন, দেখেন ওনার চরিত্র কেমন। যে মানুষের চরিত্র খারাপ সেই মানুষ কত ভালো হতে পারে। আচ্ছা, ওই আপনার যখন জবানবন্দি দিয়েছিলেন এরপরে তো আপনি ঢাকা সেন্ট্রাল জেলে চলে গিয়েছিলেন। তারপর কি হয়েছিল? আপনি যে চুক্তি হয়েছিল টাকা পাওয়া সেই টাকা কি পেয়েছিলেন? আর ভাই সে তো এক নাটকীয় ঘটনা। যখন আমাকে কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে গেল তখনই তো আমি প্রশ্ন করেছিলাম নীলা চৌধুরীকে আমি প্রশ্ন করেছিলাম যে আমি এখানে কেন, আপনার সাথে তো আমার এই কথা হয় নাই। বললো 2 দিন থাকতে হবে, বদরুল বললো 2 দিন থাকতে হবে, তারপরে আমরা নিয়ে যাচ্ছি, ভিতরে সব ব্যবস্থা করা আছে, আর আমার সাথে 2-4 দিন থাকো, তারপরে তোমাকে সেফ কাস্টডি থেকে আমরা নিয়ে আসবো, আমার বাসায় তুমি থাকবা, খাবা, ঘুমাবা, তোমার লুক আফটার আমি করবো। বললাম 2 দিন মানে 48 ঘন্টা? বলে হ্যাঁ, এতটুকু আমার জন্য করো। তারপর তো আমাকে ডিএ হিসেবে হাতে দিয়ে আসলেন, যায় দেখি রে আর এক দুনিয়া। জীবনে যা না খাইছি সেগুলো খেতে হইছে, যা না দেখছি সেগুলো দেখতে হইছে। এত কষ্টের জায়গা জেলখানা। নীলা চৌধুরী তো ভালো জানেন, উনি জেল কেটেছেন, উনি কি জানতেন না ভিতরে কি হয় না হয়? এটা আর একটা দুনিয়া। আমি কেন কষ্ট করবো? আমাকে দিয়ে কেন এগুলো করানো হলো? আমি তো সরকারের কাছে বিচার চাচ্ছি যে আমার বয়স ছিল 15 বছর বয়স, আমাকে দিয়ে উনি করিয়েছেন, আমি বিচার চাই। আপনি তখন বিচার চাননি কেন? যখন আপনি পরে বলে দিয়েছিলেন যে পুরো ঘটনাটা সাজানো, তখন কি আপনি বিচার চেয়েছিলেন? হ্যাঁ, তখন আমি আমার তো জামিন হয়েছিল আপনার 419 আর 448 ধারায়। যখন জিনিসটা সিআইডি ফাইনাল দিয়ে দিল যে এটা আত্মহত্যা, তখন সিএমএম কোর্টে আমার বাবাই আমাকে, আমার আব্বু আমাকে জামিন করিয়েছিলেন অনাধিকার প্রবেশ মামলাটায়, যেটা উনি সাজিয়েছিলেন। ওটা একটা নর্মাল মামলা, ওটা কিছু না, ওটা আমার মামলা শেষ হয়ে গেছে। তো আমি জামিনে বের হয়ে আসি, তারপরে আমি লন্ডন চলে আসি। আর আমার সুযোগ হয়নি ওই আপনার কোনো ব্যারিস্টারের সাথে, উকিলের সাথে মিটিং করে একটা মামলা মোকদ্দমা করার। তবে আমি একটা দিন অপেক্ষা ছিলাম, যে দিনটা 24শে ফেব্রুয়ারিতে হয়ে গেল। তারপর আমি ডিসিশন নিয়েছি যে বাংলাদেশে আসবো অ্যাজ সুন এজ পসিবল। করোনা ভাইরাসের কারণে আমি কোনো ডিসিশন নিতে পারছি না কি করবো। তবে আমি টিকিট গতকাল রাত্রে কনফার্ম করে ফেলেছি, ইনশাআল্লাহ নেক্সট উইক আমি বাংলাদেশ আসতেছি। তারপরে ওনার বিরুদ্ধে মানহানি মামলা করবো, ওনাকে কোর্টে দাঁড়া করাবো। তাহলে আপনি নেক্সট উইকে বাংলাদেশে এসে নীলা চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন, মানে আপনার সাথে যে অন্যায় করা হয়েছিল সেই অন্যায়ের বিচার চাইবেন, তাই তো? আমি 25 কোটি টাকা মানহানি মামলা করবো, 25 কোটি টাকা। আচ্ছা, আপনি কি সামিরাকে, প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরাকে জীবনে দেখেছিলেন কখনো বা তাকে চিনতেন? হ্যাঁ, অবশ্যই চিনি, কেন চিনবো না? তাকে আমি দেখেছি, অবশ্যই দেখেছি। তার বাবাকেও দেখেছি, অনেকে চলচ্চিত্রে অনেককে দেখেছি। কারণ এফডিসিতে আমার যাওয়া আসা ছিল, তো তেমন ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচয় ছিল না। ওরা জানতেন আমি সালমানের মামাতো ভাই। কিন্তু সামিরার সাথে আপনার ব্যক্তিগতভাবে কোনো মানে যোগাযোগ ছিল বা সামিরার বাসায় গিয়েছিলেন কখনো? ওই মুহূর্তে মৃত্যুর পরে না মৃত্যুর আগে? মৃত্যুর আগে? হ্যাঁ, মৃত্যুর আগে বেশ কয়েকবার আমি গিয়েছি। জি জি, প্র্যাকটিক্যাল আমি গিয়েছি বাসায়, এবং আমার সাথে পরিচয় আছে। আচ্ছা, আর আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা, আজিজ মোহাম্মদ ভাই, তারপর ডন, ডেভিড, এরা যারা ছিলেন এদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? এদের সাথে কি সম্পর্ক ছিল বা কখনো দেখা হয়েছিল বা চিনতেন তখন? ডনকে আমি চিনি ব্যক্তিগতভাবে, আমি সামনাসামনি অনেকবার দেখেছি। আর আজিজ মোহাম্মদ ভাই তো প্রশ্নই ওঠে না। ওই 1996 1997 তখন তো খুব আলোচিত একজন বিজনেস ম্যাগনেট ছিলেন। ওই পর্যন্ত আমার যাওয়া হয়, দূর থেকে দেখেছি, কখনো আমার সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আবার কখনো কথা হয়নি। আচ্ছা, আর হচ্ছে আপনার কি মনে হয় পুরো ঘটনাটা তো আত্মহত্যা পিবিআই বলছে, কিন্তু সালমান শাহর
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি আত্মহত্যা। তাহলে এই যে 24 বছর ধরে মামলা লড়ে যাওয়া, সেই মামলা লড়ে যাওয়ার অর্থগুলো কই থেকে আসে? আপনি যেহেতু বলছেন যে সালমান শাহর ভাই ওখানে ট্যাক্সি চালায় আর খুব বেশি আয় তো তাহলে হয়তো বা করছে না, তাহলে এই যে মামলা পরিচালনার ক্ষেত্রে অর্থগুলো কোথা থেকে আসছে, বা সেই প্রক্রিয়াগুলো কিভাবে চলছে এতদিন ধরে? বর্তমান আমি যতটুকু জানি এটা হচ্ছে যে আহ, ওনার সোর্স অফ ইনকাম একটাই আছে, সেটা হচ্ছে ওর ট্যাক্সি চালাচ্ছে, ম্যানচেস্টারে থাকে। আর নীলা চৌধুরীর সোর্স ইনকাম হচ্ছে বিভিন্ন সিলেটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যায়, যে কথাবার্তা বলে, খাওয়া দাওয়া করে, তারপরে ছেলের জন্য সাহায্য আবেদন করে, চাঁদা উঠায় আর কি, চাঁদা উঠে মামলা চালায়। তাহলে কি মানে সালমান শাহর ভক্তদের কাছ থেকে চাঁদা তুলে তারপর সেই মামলা চলছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাছাড়া একটা সোর্স অফ ইনকাম থাকবে কি, একটা ইস্যু করতে হবে না। আমরা যে একটা পয়সা, একটা পাউন্ড, একটা পেনি ইনকাম করি, আমাদের ডকুমেন্ট আছে। ওনার কি ডকুমেন্ট আছে? বাংলাদেশে ওনার কোনো কিছু আছে? কোনো কিছু নেই। কি আছে ওনার? ঢাকার ভিতরে সিলেটে ওই বাড়িটাই আছে। আচ্ছা। আর হচ্ছে 1996 সালে সালমান শাহ মৃত্যুর পরে যে অপমৃত্যু মামলা হয়েছিল, সেই অপমৃত্যু মামলার পরে যে তদন্তগুলো হয়েছিল, তদন্তে বলা হয়েছিল যে সালমান শাহর মৃত্যুটা আত্মহত্যায় ছিল। কিন্তু আপনার ঘটনার পরে, আপনার জবানবন্দি বা আপনি জড়িত হয়ে যাওয়ার পরে সেই অপমৃত্যুর মামলাটা হত্যা মামলার রূপ নেয় এবং এরপর থেকেই কিন্তু বিচার চলছে এবং 24 বছর ধরে চলছে সেই বিচার। তো সামিরাকে তো বিশাল একটা সময়ের মধ্য দিয়ে একই রকম বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে, বারবার তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। তো সামিরার জীবনের এই 24 বছরের ঘটনা, সেটার জন্য কিন্তু আপনি নিজেকে একটুখানি দায়ী মনে করেন? আপনি যদি সেই সময় জড়িত না হতেন, বা আপনি যদি ওই নীলা চৌধুরীর কথায় যদি প্রভাবিত না হতেন, আপনি যেটা দাবি করছেন, তাহলে সামিরের কাছে কি আপনার কিছু বলার আছে বা কোনো দুঃখ প্রকাশ করার আছে বা কিছু? বেচারি সামিরা, ওনার জন্য তো আসলে সত্যি আফসোস হয়, দুঃখ হয়, কারণ এটা স্বাভাবিক, এটা হওয়া উচিত। একজন হিউম্যান রাইটের উপর এটা হওয়া উচিত, মানুষ তো মানুষের জন্যই। আর ওর উপরে যে ধরনের অত্যাচার, কথাবার্তা বর্তমান চলতেছে এবং বিগত দিনে চলে আসছে, এটা খুবই লজ্জার বিষয়। এটা দেশের জন্যও খারাপ, কারণ সালমান শাহ ইমন ও খুব ভালো একজন মানুষ ছিলেন, এখনো আছেন ইনশাল্লাহ। তো ওর দিকে তাকায় নীলা চৌধুরীর এখন উচিত চুপচাপ আল্লাহ বিল্লাহ করা, নামাজ কালাম পড়া, হজে যাওয়া, দোয়া করা এবং ছেলের বউর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখা। ওরও 3টা বাচ্চা এখন, মুস্তাক ভাই খুব ভালো একজন ছেলে, ওনার সাথে যোগাযোগ রাখা। যে চলে যাওয়া সে তো চলে গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না। হয়তোবা এখন যদি নীলা চৌধুরী একটু নরম হয় এবং ওনার ছেলের বউর কাছে ফিরে যায়, যোগাযোগ রাখে, তাহলে হয়তোবা সামিরা মানসিক ভাবে একটু স্বস্তি পাবে, একটু শান্তিতে থাকতে পারবে, মনে একটু সুখ পাবে যে না, আমার শাশুড়ি এতদিন পর মানুষ হয়েছে। আর আপনার কিছু বলার আছে সামিরাকে? সামিরা আপু এটা খুব ভালো করে জানে যে আমি একজন সালমান শাহর ভক্ত, এজ এ ফ্যামিলি মেম্বার। ওনাকে শুধু এতটুকু বলবো যে আপু, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ছেলে মেয়েদের মানুষ করেন, ইনশাল্লাহ দেশে আসলে আবার দেখা হবে। তবে আমাকে যে পড়ানো হয়েছে, এই জিনিসটা যে মিথ্যা, পৃথিবীকে বিশ্বাস করুক আর নাই করুক, অন্তত আপনি জানেন, অন্তত আপনি 2টা জিনিস জানেন। নাম্বার 1, সালমান শাহ সুইসাইড করে ফেলে ঝুলেছিল, যেমন সচক্ষে আপনি দেখেছেন। আর একটা জিনিস আপনি খুব ভালো করে জানেন যে এটা সম্পূর্ণ নাটক এবং এটা বানানো সাজানো একটা স্টেটমেন্ট। আপনাকে জড়িয়ে 164 ক্যান্টনমেন্ট যে আপনাকে জড়িয়ে ফেলার ঘটনাটাই নাটক, তাই তো? পুরো ঘটনাটাই নাটক ছিল। সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ জড়ানো, এটা সম্পূর্ণ নাটক। এটা শুধু আমাকে দিয়ে শুধু একটু খোঁচা দিয়ে শুরু করেছেন, আমাকে উনি ইউজ করেছেন। এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। একজন মানুষকে দিয়ে একজন মানুষ যখন সিআইডি রিমান্ডে যায়, তখন তার উপর শারীরিক মানসিকভাবে অত্যাচার হয়। অনেক সময় অত্যাচারের, কারণ আমি তো যতটুকু দেখেছি, শুনেছি এবং এখনো বুঝতেছি যে যখন শারীরিক ভাবে যে মারধর করাটা হয়, ভেরি ডেঞ্জারাস। পৃথিবীর কোন দেশে এরকম মারধর করা হয় না। বাংলাদেশ গভর্নমেন্ট পুলিশ যখন সিআইডি যখন একটা আসামির উপর গায়ে হাত তোলে, বিভিন্ন ভাবে তাকে টর্চার করা হয়, বিভিন্ন ভাবে টর্চার করা হয়, যা মানুষ কষ্ট সহ্য করতে পারে না। আর সহ্য করতে না পেরে তখন সত্য মিথ্যা সবকিছু বানিয়ে বলে। যখন কোর্টে গিয়ে দাঁড়ায়, তখন গিয়ে কিন্তু আসল কথাটা বের হয় যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে 164 যে জিনিসটা করা হয়েছিল, সেটা তো সাধারণ ছিল। আমাকে তো
আমি তো কার করে ছিলাম না। ওনার প্রাইভেট কারে করে আমি থানায় গেলাম, ওনার প্রাইভেট কারে করে আমি সিএমএম কোর্টে গেলাম, ওনার কারে করে আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেলাম। এটা তো সরকারি লোক হিসাবে যে তারা আমাকে নিতে পারে না। সরকার তো সরকারি গাড়ি রেখেছে, ব্যক্তিগত ক্ষমতা এখানে প্রয়োগ করা হয়েছে। যেখানে ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করা হয় সেখানে অনেক কিছু করা সম্ভব। আর আজিজ মোহাম্মদ ভাইকে যে ফাঁসানো হলো যে 1996 সেপ্টেম্বর, উনি বাংলাদেশে ছিলেন না, উনি ছিলেন থাইল্যান্ডে। এটা তো বাংলাদেশ সরকার খতিয়ে দেখা উচিত উনি কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন। কিন্তু নীলা চৌধুরী এখানে ভুল করেছেন। ওনার ইনভেস্টিগেশন করা উচিত ছিল যে ওই ডেটে দুদিন আগে হোক উনি কোথায় আছে, কি অবস্থান করতেছে। যদি এটা উনি জানতে পারতেন তাহলে মনে হয় উনি এটা করতে পারতেন না। আর উনি তো আজিজ মোহাম্মদ ভাইয়ের কাজ পর্যন্ত যেতে পারবে না। আজিজ মোহাম্মদ ভাই উনি একজন ব্যবসায়ী মানুষ, ওনার ধারে কাছে তো ওনার মতো মহিলা অসম্ভব। ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল। এটা কোনোদিনই সম্ভব না, আজও সম্ভব না। আচ্ছা, আপনিও লন্ডনে থাকেন, নীলা চৌধুরী, শাহরান চৌধুরী তারাও লন্ডনে থাকেন। আপনাদের সাথে কি কোনো দেখা হয়েছিল বা যোগাযোগ হয়? আর যোগাযোগ হয়েছিল, আপনি জানতে চেয়েছিলেন তার কাছে যে কেন আপনাকে দিয়ে করানো হয়েছিল এসব? ইউকে তো অনেক বড় একটা দেশ, বুঝতে পারছেন। আমাদের এখানে ভাগ 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 অনেক থানা আছে, ডিস্ট্রিক্ট আছে। ওনারা আছেন এখন লন্ডন থেকে 3.5 ঘন্টা লাগে। ওনারা যেখানে থাকেন ওই জায়গাটার নাম হচ্ছে ম্যানচেস্টার, আচ্ছা, যেখানে সিলেটিরা থাকে। সিলেটি বাংলাদেশ সিলেট আছে না, ওরা তো বলে আমরা ইন্ডিয়া, আমরা সিলেটি না, বাংলাদেশ না, আমরা ইন্ডিয়া। তো সিলেটি পাড়ায় থাকে। আর সিলেটি পাড়ায় যারা থাকে তারা মনে করেন যে এগুলো সব অশিক্ষিত, লাঙ্গল থেকে লন্ডন আসছে, বুঝছেন না। তারা আমাদের সাথে টেবিলে বসে কথা বলার যোগ্যতা রাখে না, এরা অশিক্ষিত, এদের ভিতরে কোনো বকলম নেই, বুঝতে পেরেছেন। কারণ ওদের সাথে কথা বলতে ঘৃণা লাগে। কারণ আমার এই ঘটনার পর থেকে আমি ওদেরকে প্রচুর ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। আমি যখন ইউকেতে এসেছি আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। এটা যেন সারা জীবন থাকে, দোয়া করবেন। ওদের কাছ থেকে আমি অনেক সময় দূরে থাকি। এবং সিলেটি কোন স্টাফ আমার রেস্টুরেন্টে রাখি না আচ্ছা। কাজের জন্য। এতদিন তো আপনি মুখ খোলেননি, এখন মুখ খোলা শুরু করেছেন কেন? আমি এতদিন মুখ খুলিনি কারণ প্রত্যেকটা জিনিসের একটা জিনিস অপেক্ষা আছে, অপেক্ষা ধৈর্য আছে। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্যশীল কারীকে আল্লাহ পছন্দ করেন। সামিরাও ধৈর্য ধরে ছিল, ডন ধৈর্য ধরে ছিল, আজিজ মোহাম্মদ ভাই ধৈর্য ধরে ছিলেন, আরো এই মামলা যারা আসামি ছিলেন সবাই ধৈর্য ধরে ছিলেন। নীলা চৌধুরীও ধৈর্য ধরে ছিলেন যে দেখি এই মামলা কোন শুরু হয় কিনা। আলমগীর কুমকুম উনিও ধৈর্য ধরে ছিলেন যে দেখি পিবিআই এর কাছে যেহেতু মামলাটা গিয়েছে আমরা সবাই ধৈর্য ধরি, ইনশাল্লাহ দেখি কিছু হয় কিনা। কিন্তু ইমোশনাল ভাবে আইন চলে না, আইন চলে আইনের গতিতে। একজন পাইলট যখন বিমান চালায় কেন, কারণ সে বহু বছর ওই সাবজেক্টের উপর স্টাডি করে তারপরে সে পাইলট হচ্ছে। আর নীলা চৌধুরী হচ্ছে একজন জাতীয় পার্টির একজন এমপি ছিলেন, এক্স এমপি ছিলেন, নোংরা একটা পার্টির এমপি ছিলেন। উনি নোংরা জিনিস ছাড়া ভালো জিনিস কোনো দেখছেন। মেবি হ্যাঁ, আপনার ভিডিওটা পজড হয়ে গেছে, আমি আবার একটু কেটে, হ্যাঁ আবার এসেছে। তো আমি শেষ করব, সালমান শাহ ভক্ত যারা আছেন, এখনো যারা বিশ্বাস করেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং এখনো যারা বিশ্বাস করেন যে সামিরাই দায়ী, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? যেহেতু আপনি পুরোপুরি সেই ঘটনার সাথে ওতপ্রোতভাবে তখন জড়িয়েছিলেন বলা যায়, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে, সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে যারা এখনো বিশ্বাস করেন সালমান শাহ হত্যা হয়েছে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে মাত্র 2টা কথা বলবো, বেশি সময় নেব না। নাম্বার 1 কথাটা হচ্ছে, আমার মতো যারা ভক্ত আছেন তাদেরকে অনুরোধ করব, নীলা চৌধুরী পিছনে সময় নষ্ট না করে আপনার বাবা মা ভাই বোন এর পিছনে সময় দেন, নামাজ কালাম করেন, আল্লাহ বিল্লাহ করেন। আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, আমি যা কষ্ট করেছি, আমাকে দিয়ে যা করানো হয়েছে, আপনাদের কি যেন ইউজ না করতে পারে, এই মহিলার কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আর স্বামী
সামিরার কথা যে বলছেন, শাবনুরের কথা যে বলছেন, ওনাদের কোনো দোষ নেই। 1996, 1997 আমি ওনাদের কাছেই ছিলাম। যতটুকু দেখেছি যে ওনাদের বর্তমান যে অবস্থা, ওনাদের কোনো দোষ নেই। ওনাদেরকে আপনারা বিভিন্ন ধরনের গালাগালি করবেন না, ওনাদেরকে মনে কষ্ট দিবেন না। আপনারাও মানুষ, ওনারাও মানুষ। মানুষের মনে আঘাত দেওয়া, মসজিদ ভাঙা, এটা সমান কথা, আমাদের হাদিস কোরআনে আছে। তো সামিরাকে, বিশেষ করে সামিরাকে কেউ গালাগালি করবেন না। যতটুকু সম্ভব যদি ফেসবুকে থাকে শেয়ার করবেন এবং ওনাকে সান্ত্বনা দিবেন যে আমরা যা এতদিন করে আসছি, আমরা সবাই দুঃখিত আপা, আমাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। দুনিয়ার বুকে যদি একজন মানুষকে যদি মাফ না করে, মৃত্যুর পর আল্লাহ তাকে ক্ষমা করে না। যদি আপনারা মুসলমান হয়ে থাকেন এই কাজটা অবশ্যই করবেন। আজকের থেকে শুরু করেন, তওবা করেন যে আল্লাহ যা করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এবং ওনার কাছ থেকে কিভাবে মাফ চাবেন আপনারা সেই ব্যবস্থা করে নিন। রিজভি ভাই ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। শেষ করব। দর্শক, এতক্ষণ কথা বললাম রিজভি ভাইয়ের সঙ্গে, আপনারা তো জানেন এবং তার পরিচয় নিশ্চয় পেয়ে গেছেন। আর তখনকার সময় পত্রপত্রিকায় যা লেখা হয়েছিল তার পেপার কাটিংগুলো অবশ্যই ভিডিওতে সংযুক্ত আছে, আপনারা অবশ্যই দেখেছেন সেই পেপারগুলো। ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। অবশ্যই আপনাদেরকে বলবো কেমন লেগেছে, তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।